ধরো মশারি টাঙাও। আখি, স্ত্রী হিসেবে তোমার কিন্তু মশারি টাঙানোটা উচিত। তুমি হয়তো ভুলে গেছো 101 নম্বর শর্তের মধ্যে 63 নম্বর শর্তে কিন্তু লেখা আছে প্রতি রাতে ঘুমানোর আগে মশারিটা তুমি টাঙাবে। বিয়ে 7 দিন পার না হতে সত্যের বেড়া জালে বাঁধতে শুরু করলে জাল টাল আমি বুঝি না, আমি বুঝি শর্ত। নাও মশারি টাঙিয়ে নাও, আমি ওয়াশরুম থেকে আসি বলে আখি ওয়াশরুমের দিকে চলে গেল। শাকিল মশারিটা নিয়ে মনে মনে নিজেকে নিজে গালি দিতে লাগলো। আখি ওয়াশরুম থেকে বের হতেই দেখলো তার শাশুড়ি রান্নাঘরের দিকে যাচ্ছে। পেছন থেকে গিয়ে শাশুড়ি হাতটি ধরে দাঁড় করিয়ে বলল, কি ব্যাপার, আপনি এত রাতে রান্নাঘরের দিকে যাচ্ছেন কেন? বৌমা, তুমি ঘুমাওনি? আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তা আপনি রান্নাঘরে যাচ্ছেন কেন? তোমার শ্বশুর বলল চা খাবে, সেজন্যই রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। আম্মা, রাত এখন কয়টা বাজে দেখেছেন? এত রাতে আব্বার চা খেতে হবে কেন? তুমি হাসালে বৌমা, মাঝে মাঝে মধ্যরাতে ঘুম থেকে উঠে চায়ের কথা বলে। আম্মা, এই 6 দিনে আপনাদের বাসায় এসে যা বুঝলাম, আব্বা আপনার সাথে চরম অন্যায় করে, আপনি প্রতিবাদ করেন না কেন? স্বামীরা এরকম একটু খামখেয়ালিপনা করে, এত রাতে চা খেতে চাওয়াটা খামখেয়ালিপনা নয়, স্বৈরাচারী স্বভাব। আম্মা, এখনো সময় আছে, প্রতিবাদ করুন। আর প্রতিবাদ? বিয়ের 35 বছর পার হয়ে গেল, আর যে কটা দিন বাঁচি এভাবেই চলুক। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, আপনি রুমে যান, আমি আব্বার জন্য চা নিয়ে আসছি। আচ্ছা বৌমা বলে আখির শাশুড়ি তার রুমের দিকে চলে গেল। আখিও রান্নাঘরের দিকে পা বাড়ালো। কিছু সময় পর আখি চায়ের কাপ নিয়ে শ্বশুরের বিছানার কাছে গিয়ে শ্বশুরের হাতে চায়ের কাপ বাড়িয়ে দিল। চায়ের কাপ হাতে নিয়ে, আরে বৌমা, এত রাতে তুমি কেন কষ্ট করতে গেলে? আখির স্বভাব সুলভ হাসি দিয়ে বলল, এত রাতে আম্মা চা বানালে কিন্তু তারও খুব কষ্ট হতো বলেই আখি রুম থেকে বেরিয়ে গেল। জব্বার আলী বউয়ের কথা শুনে হা করে তাকিয়ে রইল। জেসমিন বেগম বলল, খাও, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। জব্বার আলী চায়ের চুমুক দিয়ে বলল, বউয়ের চা বানানোর হাত তো দারুণ ভালো, কথা বলার ভাবসাব তো দেখছি আরো ভালো। তুমি চা খাও, বৌমার কথায় কিছু মনে করো না। জব্বার আলী চায়ের কাপে চুমুক দিচ্ছে আর কি যেন ভাবছে। আখি রুমের ভেতরে ঢুকে বিছানার কাছে এসে দেখলো শাকিল মশারি টাঙিয়ে তার শোয়ার বালিশটা মাথায় দিয়ে ঘুমের ভান ধরে শুয়ে আছে, কিন্তু আখির বালিশটা তার পায়ের কাছে পড়ে আছে। আখি মাথার কাছে মশারির রশিটা খুললো, তারপর শাকিলকে বলল, ওঠো, আমি জানি তুমি ঘুমাওনি, তাই নাটক না করে উঠে বসো। শাকিল শোয়া থেকে উঠে বসে বলল, কি ব্যাপার, ঘুমিয়ে পড়েছিলাম, ডাকলে কেন? তোমার মাথার বালিশটা তোমার ঠিক মাথার নিচেই আছে, আমার মাথার বালিশটা কোথায়? সেটা কোথায় আমি কিভাবে বলবো? তুমি দেখতে পাচ্ছ আমার বালিশটা তোমার পায়ের কাছে, সেটা ঠিকভাবে রাখলেই তো হতো। 101 নম্বর শর্তের মধ্যে এটা কোথাও উল্লেখ নেই যে আমি তোমার বালিশটাও তোমার শোয়ার জায়গায় এমন ঠিক মতো রাখবো। বলেই শাকিল আবারও শুয়ে পড়ল। আমি বুঝতে পারলাম মশারি টাঙানোর প্রতিশোধ নিল শাকিল। মনে মনে বলল, তুমি চান্দু আখিকে চিনতে পারোনি, 101 নম্বর শর্তের কেবল একটা প্রয়োগ করেছি, বাকিগুলো ট্রাম্প কার্ড হিসেবে রেখে দিয়েছি। ভাবছি আর মুচকি মুচকি হাসছি। পরের দিন অফিস বন্ধ থাকায় শাকিল বাসায় ছিল। সকালবেলা ড্রেসিং টেবিলের সামনে তৈরি হচ্ছিল বাহিরে যাওয়ার জন্য। আখি পেছন থেকে এসে পাশে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ? একটু বাহিরে যাচ্ছি, বন্ধু বান্ধবদের সাথে একটু দেখা করতে হবে। একটু দাঁড়াও, আমিও রেডি হয়ে নেই। তুমি কোথায় যাবে? কেন, তোমার সাথে যাব। মানে কি? আমি যাচ্ছি আমার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে, সেখানে তোমাকে নিয়ে কেন যাব? মিস্টার শাকিল সাহেব, আজ বিয়ে 7ম দিন, এখনই সবকিছু ভুলে গেলেন? এত ভোলা মন হলে চলবে না। 101 নম্বর শর্তের মধ্যে 23 নম্বর শর্তে কিন্তু উল্লেখ করা আছে অফিস ছুটির দিনে আমাকে সাথে নিয়ে ঘুরতে যেতে হবে। 24 নম্বর শর্তে লেখা আছে বন্ধু বান্ধবদের সাথে অহেতুক আড্ডা দেওয়া চলবে না। তুমি কি তোমার শর্তের কথা ভুলে গেলে? আখির কথা শুনে শাকিলের মাথার মেজাজ গরম হয়ে গেল। নিজেকে কন্ট্রোল করে বলল, ঠিক আছে, আমি বাহিরে যাচ্ছি না, না গেলে তো আরো ভালো, সারাদিন আমার চোখের সামনেই থাকবে, আমার কিন্তু ভালো লাগবে। তুমি বসো, আমি তোমার জন্য ভালো মন্দ কিছু রান্না করি। বলেই রুম থেকে বের হয়ে গেল। শাকিলের নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ইচ্ছে করছে। আখি রান্নাঘরে ঢুকে দেখলো তার শাশুড়ি রান্নাঘরে এসেছে। আম্মা, আপনি কেন রান্নাঘরে এসেছেন? আজ থেকে আমি সব রান্না বান্না করব, আপনি রুমের ভেতরে যান। বৌমা, তুমি কি আমায় সংসারের দায়িত্ব থেকে ছুটি দিতে চাচ্ছ? না আম্মা, কোনোদিনও আপনাকে ছুটি দিতে চাচ্ছি না, এই সংসার আপনার, এতদিন আপনি সবকিছু দেখাশোনা করেছেন, আজ থেকে আমাকে কাজের লোক মনে করে না হয় আমাকে একটু দায়িত্ব দিন। বৌমা, তোমার কথা শুনে মনটা ভরে গেল। ঠিক আছে, সব দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার একমাত্র ছেলের বউ, তুমিই তো এই সংসারের রানী। হাসি মুখে জেসমিন বেগম রান্নাঘর থেকে বের হয়ে গেল। আখি রান্নার কাজে মনোনিবেশ করলো। খাবার টেবিলে আখি শাকিলকে খাবার বেড়ে দিচ্ছে। আব্বা আম্মা খেয়েছে, তারা খেয়েছে, তুমি খেয়ে নাও। আচ্ছা বলে আখি পাশের চেয়ারে বসলো। খাবারের আইটেম দেখে শাকিলের মনে খুব আনন্দ লাগলো। ভাত মাখিয়ে মুখে দিতেই শাকিলের আনন্দ যেন বিষাদে রূপ নিল। মুখের খাবার টেবিলের উপর রাখা আরেকটি প্লেটের উপর ফেলে দিয়ে বলল, কি ব্যাপার, তরকারিতে এত লবণ দিয়েছো কেন? আমি রান্না করতে জানি না, আমি রান্না করতে পারবো না, এটা কিন্তু 100 নম্বর শর্তের মধ্যে 37 নম্বরে লেখা ছিল, আর লবণ যদি বেশি হয় তাহলে এই তরকারিটা খেও না, এই তরকারিটা নাও। এই বলে অন্য তরকারির বাটি থেকে তরকারিটা তুলে দিল শাকিলের প্লেটে। শাকিল আবারও ভাত মাখিয়ে মুখে দিতেই আবারও ফেলে দিয়ে তাড়াহুড়ো করে পানির গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক
করে পানি খেতে লাগলো। পানি খাওয়া শেষ করে গ্লাসটা টেবিলের উপরে রেখে রাগান্বিত হয়ে বলল, এত ঝাল কেউ তরকারিতে দেয়? 44 নম্বর শর্তে কিন্তু উল্লেখ করা আছে আমার সাথে চোখ গরম করে কথা বলতে পারবেন না। এমন কথা শুনে শাকিল আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, এত শর্ত করো কেন? কারণ তুমি আমাকে লিখিত শর্তে সাইন করে বিয়ে করেছো। শাকিল আর কোনো কথা না বলে বাসা থেকে রাগ করে বের হয়ে গেল। আখি কয়েকবার ডাক দিল কিন্তু শাকিল শুনল না। ঘন্টাখানেক পর কলিং বেলের শব্দে আখি দরজা খুলে দিল। আখির ননদের স্বামী শামীম তাড়াহুড়ো করে বাসার ভেতরে প্রবেশ করে আখিকে সালাম দিয়ে বলল, ভাবি সীমা কি আপনাদের বাসায় এসেছে? কই না তো, সীমা তো বাসায় আসেনি। শামীম যেন আরো টেনশনে পড়ে গেল। আখি জানতে চাইলো, কি হয়েছে, ও কোথায় গেছে? সীমা আমার সাথে রাগ করে কিছু সময় আগে বাসা থেকে বের হয়েছে। বারবার ফোন করছি কিন্তু কল রিসিভ করছে না। ভাই আপনি অস্থির না হয়ে বসুন, দেখবেন ওর রাগ কমলেও বাসায় চলে আসবে। ভাবি ওকে আপনি চেনেন না, ও যেটা মুখে বলে সেটা কার্যকর করে ছাড়ে। ও বলেছে আমার সাথে সংসার করবে না, তার মানে ও দেখবেন আমার সাথে সংসার করবেই না। কি বলছেন ভাই উল্টোপাল্টা কথা? স্ত্রীরা রাগ করলে একটু উল্টোপাল্টা কথা বলে না ভাবি। ও রাগ করলে শুধু উল্টোপাল্টা বলে না, ও সব সময় উল্টোপাল্টা বলে। এমন সময় সীমা বাসার ভেতরে প্রবেশ করলো। কি বললে? আমি সব সময় উল্টোপাল্টা কথা বলি তাই না? না না, আমি এমন করে বলিনি। তাহলে কেমনটা বলেছো? আমি চেষ্টা করলাম সীমাকে থামানোর জন্য, কিন্তু সীমা একটার পর একটা কথায় জর্জরিত করতে লাগলো শামীমকে। আখি কি করবে বুঝতে পারলো না, কারণ সে এবারই নতুন বউ। শামীম চুপচাপ শুনছে আর সীমা একটার পর একটা কথায় জর্জরিত করতে লাগলো শামীমকে। আর আখি যেন নীরব দর্শক, কিছু বলতে চেয়েও বলতে পারছে না। দুপুর 2টার দিকে শাকিল বাসায় ফিরলো। রুমের ভেতরে ঢুকতে আখি শাকিলকে জড়িয়ে ধরলো। আখির ছোঁয়া পেয়ে মুহূর্তের মধ্যে শাকিলের রাগ যেন পানি হয়ে গেল। শাকিল আখিকে বুক থেকে তুলে মুচকি মুচকি হাসছে। আখিও মুচকি মুচকি হাসছে। আখি বলল, 14 নম্বর শর্তটা মনে হয় আজ তুমি পূরণ করলে। শর্তে কিন্তু লেখা ছিল বউয়ের সাথে বেশি সময় রাগ করে থাকা যাবে না। শাকিল হাসতে হাসতে বলল, আবারও শর্ত? দুজনেই হাসতে হাসতে দুজনকে জড়িয়ে ধরলো। বিকেলবেলা ড্রয়িং রুমে আখি উত্তেজিত হয়ে একটার পর একটা কথায় শাকিলকে শাসাতে লাগলো। শাকিল চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ড্রয়িং রুমে চেঁচামেচির শব্দ শুনে সীমা ও শামীম দৌড়ে আসলো। ভাবি তুমি ভাইয়ার সাথে এভাবে উত্তেজিত হয়ে কথা বলছো কেন? আখি বলল, আমি আমার স্বামীর সাথে কিভাবে কথা বলবো তা কি তোমার কাছ থেকে শিখতে হবে? তুমি নতুন বউ হয়ে আমার মুখে মুখে কথা বলছো। এটা আমার স্বামীর বাড়ি, আমি কিভাবে কথা বলবো সেটা আমার সিদ্ধান্ত। ওমা, এই বউ তো দেখি দুদিনেই শেয়ানা হয়ে গেছে। শামীম বলল, তুমি রুমে চলো না, তাদের বিষয়ে তারা বুঝবে। তুমি চুপ করো, তুমি আমাদের মধ্যে কথা বলছো কেন? শাকিল সীমার গালে কষে চর বসিয়ে দিল। উপস্থিত সবাই অবাক। সীমা বলল, ভাইয়া তুমি আমাকে মারলে। তোকে মারলাম না, তোকে শাসন করলাম। আমার সাথে তোর ভাবি উত্তেজিত হয়ে কথা বলছে, তাতে তোর লাগছে? ভাইয়ের জন্য মায়া হচ্ছে? তুই যখন শামীমের সাথে উত্তেজিত হয়ে বাজে ব্যবহার করিস, যা মুখে আসে তাই বলিস, তখন তোর ব্যবহার দেখে শামীমের ভাই বোনদের কি কষ্ট হয় না? তোর ভাবি আমাকে সব বলেছে তুই শামীমের সাথে কি ব্যবহার করিস। সব সময় স্বামীকে যদি শাসনের উপরে রাখিস, যে কোনো সময় তার মতিগতি বদলে যেতে পারে। তাই ভালোবাসা দিয়েও শাসন করা যায়, যা আমি 8 দিন ধরে তোর ভাবির ব্যবহারে বুঝেছি। তাই তো তোকে শিক্ষা দেওয়ার জন্য এই নাটকটা সাজিয়েছি। আসলে তোর ভাবি আমার সাথে উত্তেজিত হয়ে কখনোই কথা বলেনি। সীমা শাকিলের হাত ধরে বলল, ভাইয়া আমি ভুল করেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমার হাত ধরে কথা দিলাম, আমি আর কোনোদিনও শামীমের সাথে খারাপ আচরণ করব না। তোমাদের নাটক থেকে এটাই শিক্ষা পেলাম, প্রতিটি ভাইয়ের জন্য তার বোনের কতটা কষ্ট হয়। ভাবি তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি না থাকলে আজ আমার এই ভুলটি সংশোধন করতে পারতাম না। শাকিল সীমাকে জড়িয়ে ধরলো। সবার মুখে হাসি ফুটলো। প্রিয় ভিউয়ার্স, ভালোবাসা কখনোই শর্তের বেড়াজালে বাধা থাকে না। শোষণ করে শাসন করেও কখনো ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা দিয়েই ভালোবাসাকে আদায় করতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটি রচনায় ফেরদৌস অপু, প্রযোজনায় আব্দুল মজিদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী।